এখানে দেওয়া আছে, প্রশাসনের সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। তো এই সেন্টেন্সটাকে আমাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। আবারও বলছি, সেন্টেন্সটা কি? প্রশাসনে সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। তাহলে এখানে আপনারা কে বলতে পারবেন যে এই সেন্টেন্সটাতে সাবজেক্ট কোনটা? ভার্ব কিন্তু বাংলায় লাস্টে থাকে, অর্থাৎ এই পালন করে না, এটা আমার ভার্ব। তাহলে কারা পালন করে না, ভার্বকে যদি কি, কারা, সরকারি প্রতিষ্ঠানের এগুলো যদি প্রশ্ন কর্মচারীগণ। করে, হ্যাঁ, তাহলে ভার্বটা হচ্ছে পালন করে না, সাবজেক্টটা কি? কর্মচারী, তাই না? তাহলে সাবজেক্ট যদি প্রশ্ন করা হয় যে কে বা কারা দায়িত্ব পালন করে না, উত্তরটা হচ্ছে কর্মচারীগণ। হ্যাঁ, এরপর ভার্ব কি? ভার্ব হচ্ছে ওই দায়িত্বটা পালন করা। অর্থাৎ দেখেন, কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে, এই সঠিকভাবে কথাটা হচ্ছে একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার, এটাকে বলা হয় যে হাউ। হ্যাঁ, সঠিকভাবে, প্রপারলি, সো অ্যাডভার্ব অফ ম্যানার, এলয় যুক্ত ওয়ার্ড। তাহলে ইংলিশটা এখানে কি হচ্ছে দেখেন, দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম দেয়ার রেসপন্সিবিলিটি প্রপারলি। দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম দেয়ার রেসপন্সিবিলিটি প্রপারলি। তাহলে অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে, তাহলে এইটা কি? এটা হচ্ছে একটা প্লেস, একটা জায়গা। তাহলে ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন, ইংলিশটা কি? অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে, এটা ইংলিশ কি? ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন, ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন। সঠিক জবাবদিহিতা না থাকা, তাহলে ডিউ টু, ডিউ টু মানে কারণে, ডিউ টু এর বাংলা অর্থটা কি? ডিউ টু, মনে রাখবেন, এর বাংলা অর্থটা হচ্ছে কারণে। কিসের কারণে? ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি মানে কি? জবাবদিহিতা। অ্যাকাউন্টেবিলিটি মানে কি? কি বললাম? জবাবদিহিতা। তাহলে জবাবদিহিতা। অ্যাকাউন্টেবিলিটি মানে জবাবদিহিতা। তাহলে কি হবে যে ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ সঠিক জবাবদিহিতা না থাকে। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটা আমরা যদি দেখি, প্রশাসনের সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। The employees in the most government organization do not perform their responsibility properly due to lack of proper accountability in the administration. Due to lack of proper accountability in the administration, কি বলছে? সাবজেক্টটা কি? দ্য এমপ্লয়িজ। এমপ্লয়িজ কোন জায়গার এমপ্লয়িজ? ইন দ্য মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন। এই যে ইন দ্য মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন, এটা এমপ্লয়িজ এর পরে দেওয়া যদিও, তারপর আপনারা এইটা চেষ্টা করবেন লাস্টের দিকে নেওয়া, অর্থাৎ এই দা এমপ্লয়িজ এর পরে আপনি ডু নট বললে এটা বেশি ভালো হয়, সাবজেক্টের পরে অলওয়েজ ভার্ব ইউজ করতে হয়। তাহলে দা এমপ্লয়িজ ডু নট পারফর্ম দেয়ার রেসপন্সিবিলিটি, এরপর আপনি এখানে বলেন প্রপারলির পরে যে ইন মোস্ট অফ দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশন ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে আমি বিষয়টা কি বললাম আপনাদের, যে এই যে ইন মোস্ট অফ দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশন, এইটা আপনারা দিবেন হচ্ছে ভার্বের পরে, বা ওই যে প্রপারলি যে কথাটা আছে ওই অ্যাডভার্বটার পরে দেন, তাহলে এটা ভালো শোনাবে। কারণ এগুলো আমার হচ্ছে অ্যাডভার্বিয়াল থিংস। আর অবজেক্টটা মূলত পারফর্ম, কি পালন করে না? দায়িত্ব পালন করে না। তাহলে অবজেক্ট হচ্ছে পারফর্ম। তাহলে দ্য এমপ্লয়িজ ইন মোস্ট অফ দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশন ডু নট পারফর্ম দ্য রেসপন্সিবিলিটি ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন। এবার দেখেন, কথাটা বুঝেন, চাকরি বাজারে মন্দা থাকায় আমি ব্যবসা করে স্বাবলম্বী হতে চাই। কি বলছে? যে চাকুরির বাজার মন্দা থাকায় আমি ব্যবসা করে স্বাবলম্বী হতে চাই। তাহলে সাবজেক্ট কে? আমি। এরপর ভার্ব কে? চাওয়া। তাহলে চাওয়া ইংরেজি আমরা ওয়ান্ট ব্যবহার করি, বাট ফর্মালি কোনো চাওয়া অর্থে ওয়ান্ট একটা ইনফর্মাল ওয়ার্ড। আমরা কথা বলতে গেলে যে কোনো কথা ফর্মালি ব্যবহার করা ভালো। তো চাওয়া অর্থে আপনি এখানে বলতে পারেন যে উড লাইক টু। তাহলে আই উড লাইক টু, বাংলা অর্থ কি? আমি চাই। এবার আমি কি চাই? আবার অবজেক্টটা কি? স্বাবলম্বী হওয়া, তাহলে সেলফ ডিপেন্ডেন্ট। আই আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট। এখানে এই যে হতে চাই, এই হওয়া ইংরেজি কি? মেইন, এই মেইন ভার্বটা কিন্তু এই হওয়া, তাহলে এটা হচ্ছে বি। তাহলে কি হবে? একটু ভালোভাবে বুঝবেন। আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট। হ্যাঁ,
এরপর হচ্ছে কি, যে ব্যবসা করে, হাউ, কিভাবে, ব্যবসা করে, সো ডুইং বিজনেস, অর ইউ ক্যান সে দ্যাট টু ডু বিজনেস। এরপর কেন আপনি ব্যবসা করে স্বাবলম্বী হতে চান, ডিউ টু মানে কারণে, কিসের কারণে, ব্যাড জব মার্কেট, ডিউ টু ব্যাড জব মার্কেট। তাহলে একটা সেন্টেন্স যখন আপনি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করবেন, একটা সেন্টেন্স যখন আপনি সাজাবেন, তখন সেটার অ্যাকচুয়াল ওয়ার্ডার বা কারেক্ট ওয়ার্ডারটা আপনার কি হবে, ফার্স্টে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্টের পরে ভার্ব বসাতে হবে, ভার্বের পরে অবজেক্ট। এখন ওই ভার্বকে প্রশ্ন করতে হবে কি বা কাকে দ্বারা, তাহলে অবজেক্ট পাওয়া যায়, যে আমি কি হতে চাই, স্বাবলম্বী হওয়া, তাহলে এটা হচ্ছে আমার অবজেক্ট। এইবার আপনি কিভাবে স্বাবলম্বী হন, এটাকে বলে অ্যাডভার্ব অফ ম্যানার। কেন স্বাবলম্বী হবেন, অ্যাডভার্ব অফ রিজন, কোথায় স্বাবলম্বী হবেন, কবে স্বাবলম্বী হবেন, এগুলো হচ্ছে সব অ্যাডভার্ব। অর্থাৎ আমি আপনাদের এটা দেখিয়েছি যে হাউ ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্সেস বাই ইউজিং অ্যাডভার্বিয়াল। তো এক্সটেনশনের জায়গায় মানে আমার যে অ্যাডভার্ব, সেখানে যে আমার অলওয়েজ আহ সবগুলো অ্যাডভার্বই থাকবে এরকম না। আমার কখনো ম্যানার থাকতে পারে, কখনো প্লেস থাকতে পারে, কখনো ম্যানার আর প্লেস থাকতে পারে, কখনো ম্যানার আর টাইম থাকতে পারে, কখনো টাইম আর প্লেস থাকতে পারে, আবার কখনো সবগুলো থাকতে পারে। যেমন এইখানে আছে কি, ম্যানার আর রিজনটা আছে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আমি কি বোঝাতে পারছি আপনাদের, কি বললাম, যে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের সাবজেক্ট ইউজ করতে হয়, সাবজেক্টের পরে ইউজ করতে হয় ভার্ব, ভার্বের পরে অবজেক্ট, অবজেক্টের পর যেটা বাকি থাকে ওই জায়গাগুলোকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে নিয়ে আপনি খুব সহজে যে কোনো সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করতে পারেন। কেউ কি বুঝতে পারছেন আমি কথাটা কি বললাম, মূলত বিষয়টা কি অ্যাকচুয়ালি, হ্যাভ ইউ আন্ডারস্টুড এনিওয়ান? Yes, sir. Sir. Yes, sir. এবার দেখেন, এই কথাটাকে কিন্তু, একটা কথাকে যে আমি একভাবে লিখবো এরকম না, বিভিন্ন ওয়েতে একটা কথাকে লেখা যায়, প্যারাফ্রেজ করা যায়, একটা কথাকে বিভিন্ন টাইমে মেনটেন করা যায়। যেমন দেখেন, এখানে একটা বিষয় দেওয়া আছে যে আহ উপরের বাক্যটিতে আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট অংশটুকুর পরে বাই অ্যান্ড অর অর কমা দিয়ে বাক্যটির পরবর্তী অংশ সম্পন্ন করা যায়। যেমন দেখেন, আপনি কমা বসাতে পারেন, বাইও ইউজ করতে পারেন, অথবা অ্যান্ডও ইউজ করতে পারেন। আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট, এরপর কমা দিয়ে ডুইং বিজনেস ডিউ টু ব্যাড জব মার্কেট। ইউ ক্যান অলসো সে দ্যাট I would like to be self-dependent by doing business due to job market. You can also say that I'd like to be self-independent, self-dependent and doing business due to bad job market. So that is the thing. তো এই বিষয়গুলোকে আমাদের বুঝতে হয় যে একটা সেন্টেন্স কিভাবে তৈরি হচ্ছে। আমার যে প্রথম যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা প্রথমে সেলফ ডিপেন্ডেন্ট, এরপরে কমা আছে, তারপরে ডুইং বিজনেস ডিউ টু ব্যাড জব মার্কেট। এটা কিন্তু আলাদা কোনো ক্লজ না। অনেকে আবার এগুলোকে দেখে মনে করবে যে কমপ্লেক্স সেন্টেন্স, এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্সই। কমপ্লেক্স তখনই হতো যদি এ পাশে আরেকটা সাবজেক্ট বা আরেকটা ভার্ব থাকতো, সেরকম কোনো কিছু নেই। এই যে ডুইং, এগুলো নন ফাইনাইট ভার্ব, আমি আপনাদের ভার্ব দেখাইছি। তো এই বিষয়গুলোকে আমাদের ব্রেনে রাখতে হবে যখন আমরা কোনো একটা সেন্টেন্স বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে যাব। দেখেন, এখানে একটা বড় সেন্টেন্স আছে, একটা রিয়েল লাইফ প্রজেক্ট। সো এটা আমাকে একটু ভালোভাবে ট্রান্সলেট করা শিখতে হবে। লেখা আছে, সকালে ঘুম থেকে ওঠা একটা ভালো অভ্যাস। ভোরের আবহাওয়া থাকে নির্মল ও বিশুদ্ধ। যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে সে সময়ও বেশি পায়। যে ভোরে ওঠে সে তার সব কাজ সময় মতো করতে পারে। মনোযোগ দিয়ে দৈনন্দিন কাজ সম্পাদন করা যায়। বিশেষ করে ফজরের নামাজ আদায় করে হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। দেখেন, আমাদের বাংলা সেন্টেন্স, আমি এর আগেও বলছি, আমাদের বাংলা সেন্টেন্স মূলত দুই রকমের হয়। একটা হচ্ছে আপনার ভার্ব যুক্ত সেন্টেন্স, আর একটা হচ্ছে ভার্ব বিহীন সেন্টেন্স। যে সমস্ত বাংলা সেন্টেন্সে ভার্ব থাকে, ইংলিশেও সেই ভার্বটাকে ইউজ করতে হয় মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব হিসেবে। আর যে সমস্ত বাংলা সেন্টেন্সে ভার্ব থাকে না, সেই জায়গাগুলোতে সেই জায়গাগুলোতে আমাদেরকে কি করতে হয়, বি ভার্বের সাহায্য নিয়ে ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করতে হয়, অর্থাৎ অ্যাম, ইজ আর অজ হয়। ঠিক আছে, যেমন দেখেন, সকালে ঘুম থেকে ওঠা একটা ভালো অভ্যাস। আপনারা একটু এখানে বলেন তো যে এই সেন্টেন্সটাতে কি কোনো ভার্ব আছে নাকি নেই?
नहीं सर नहीं কিন্তু বার করতে হবে স্যার উঠা আছে তো सर आपके पास सर ঘুম থেকে উঠা राइट নো, ওটা কখনো ভার্ব না। ঘুম থেকে উঠা ওটা কখনো ভার্ব না, ভার্ব বাংলা সেন্টেন্সের লাস্টে থাকে। এখানে এই যে ভালো অভ্যাস, এই কথাটা কি কোনো ভার্ব? না नो बात कर हो गया बात नहीं ভার্ব নেই। তাহলে এটা আমার বি ভার্ব হবে, তাই না? তাহলে সকালে ঘুম থেকে ওঠা, এটার ইংলিশটা কি হবে? একটা ফ্রেজাল সাবজেক্ট। সকালে ঘুম থেকে ওঠা আমরা বলতে পারি আর্লি রাইজিং, আর্লি রাইজিং ফ্রম দ্য বেড, আর্লি রাইজিং ফ্রম দ্য বেড, সকালে ঘুম থেকে ওঠা। ভালো অভ্যাস ইংরেজি কি? গুড হ্যাবিট। তাহলে আ গুড হ্যাবিট। এবার কি ইজ আ গুড হ্যাবিট? তাহলে আর্লি রাইজিং ফ্রম বেড ইজ আ গুড হ্যাবিট। কি বলতে পারি আমরা? আর্লি রাইজিং ফ্রম বেড ইজ আ গুড হ্যাবিট, সকালে ঘুম থেকে ওঠা একটা ভালো অভ্যাস। আর্লি রাইজিং ফ্রম দ্য বেড ইজ আ গুড হ্যাবিট। এরপর আছে দেখেন ভোরের হুম না দিলে হবে না শুধু আর্লি আর্লি রাইজিং মানে তো তাড়াতাড়ি ওঠা, এরকম হয়। হ্যাঁ, ফ্রম দ্য বেড দিলে ভালো হয় আর কি। তো দেখেন ভোরের আবহাওয়া থাকে নির্মল ও বিশুদ্ধ, তাহলে নির্মল এবং বিশুদ্ধের ইংলিশটা এরকম যে নির্মল, ফ্রেশ অ্যান্ড পিওর। বিশুদ্ধ ইংরেজি কি? পিওর, ফ্রেশ অ্যান্ড পিওর। তাহলে এটা ইংলিশ কি বলা যায়? যে ভোরের আবহাওয়া, দ্য ওয়েদার অফ ডান। ভোর ইংরেজি কি জানেন? ডান, DAWN, দ্য ওয়েদার অফ ডান। এই থাকা ইংরেজি আপনি বি ভার্ব নিতে পারেন, এখানে মেইন ভার্ব নিতে পারেন। যেমন রিমেইন মানে থাকা, কিন্তু রিমেইনস ইউ ক্যান সে দ্যাট দ্য ওয়েদার অফ ডান রিমেইনস পিওর অ্যান্ড ফ্রেশ, অথবা দ্য ওয়েদার অফ ডান ইজ ফ্রেশ অ্যান্ড পিওর। বি ভার্বের ব্যবহার করা যায়। ইজ এখানে নেওয়া যায়। ইজ মানেও থাকা, অ্যামিজারের মানেও কি? থাকা। এরপর দেখেন ভালো লাগে होते पारे ना হুম শুনতে ভালো লাগে স্যার হ্যাঁ, হতে পারে। এবার বলছে যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে সে সময়ও বেশি পায়। অর্থাৎ এখানে আমার দুটো আলাদা ক্লাস। হ্যাঁ, যে ব্যক্তি, এটা ইংলিশটা এইভাবে করতে হয়, দ্য পারসন হু গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, হু গেটস আপ অর্থাৎ যে সকালে ওঠে, হু গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। এরপর সে সময়ও বেশি পায়। হ্যাঁ, তাহলে আমি এখানে কি বলতে পারি? যে বেশি পাওয়া ইংরেজি কি? গেট। তাহলে গেট মাস্ট টাইম or any enough time or more time or many time। এরপর দেখেন যে ভোরে ওঠে সে তার সব কাজ সময় মতো শেষ করতে পারে। তাহলে দ্য পারসন হু গেটস আপ ভেরি আর্লি, তারপর কি? যে সে সব কাজ সময় মতো শেষ করতে পারে। হি ক্যান ডু হিজ অল ওয়ার্ক টাইমলি। মনোযোগ দিয়ে দৈনন্দিন কাজ সম্পাদন করা যায়, মনোযোগ দিয়ে দৈনন্দিন কাজ সম্পাদন করা যায়। তাহলে এটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস, কোনো কিছু হয়, করা যায়। তাহলে ডেইলি অ্যাক্টিভিটিস, দৈনন্দিন কাজ, ক্যান বি পারফর্ম বাই গিভিং প্রপার অ্যাটেনশন। বিশেষ করে ফজরের নামাজ আদায় করে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। বিভিন্ন ভাবে একটা কথাকে বলা যায়। হ্যাঁ, mainly or especially after completing or after performing ফজর prayer, হ্যাঁ, walking is good for health। হ্যাঁ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। ইংরেজি কি? ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এইখানে কি লেখা আছে আমরা একটু দেখি, আমি তো আমার মতো বললাম। দেখেন লেখা আছে আর্লি রাইজিং ফ্রম বেড ইজ আ গুড হ্যাবিট, দ্য ওয়েদার অফ ডান রিমেইনস ফ্রেশ অ্যান্ড পিওর। ভোরের আবহাওয়া, দ্য ওয়েদার অফ ডান্স রিমেইনস ফ্রেশ অ্যান্ড পিওর। যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে, দ্য পারসন হু রাইজেস আর্লি, সে সময় বেশি পায়। গেটস এনাফ টাইম অ্যাজ ওয়েল, গেট এনাফ টাইম অ্যাজ ওয়েল। যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে সে সময়ও বেশি পায়। দ্য পারসন হু রাইজেস আর্লি গেটস এনাফ টাইম অ্যাজ ওয়েল। এখানে দেখেন একটা নোট আছে, বাক্যে যে বা সে থাকবে যখন, বাক্যে যখন যে বা সে থাকবে সে বাক্যে একটি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। এবং এখানে রিলেটিভ প্রোনাউন হলো হু, সাবজেক্টের পরে ব্যবহার করতে হয়। রিলেটিভ প্রোনাউন দিয়ে একটি বাক্যাংশ তৈরি করা হয় যাকে আমরা ক্লজ বলি। মানে দ্য পারসন, এটা তোমার মেইন সাবজেক্ট। এরপর গেটস আপ, এই গেট মানে পায়, গেটস এনাফ টাইম, এই গেট হচ্ছে মেইন ভার্ব। কিন্তু এই দ্য পারসন এবং গেট স্যার আমরা অ্যাজ ওয়েল কেন ব্যবহার করি স্যার? বলছি সাথে, সাথে, বুঝাতে ও, সময় আরো, সাথে, এরকম বোঝানোর জন্য অ্যাজ ওয়েল হচ্ছে। আগে আমার কথাটা একটু বোঝেন। দ্য পারসন এটা আমার সাবজেক্ট,
এরপর একটা সেন্টেন্স, একটা মেইন সেন্টেন্স তৈরি করতে গেলে কোন 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 এলিমেন্ট গুলোর দরকার হয়? একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে, একটা অবজেক্ট লাগে। তো মনে করেন আমার এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্টটা কি? এই দা পার্সনটা হচ্ছে আমার সাবজেক্ট, কথাটা একটু বুঝবেন। এরপরে এই গেটস শব্দটা আমার ভার্ব, এরপর এনাফ টাইম অ্যাজ ওয়েল, এটা হচ্ছে আমার এক্সটেনশনের পার্ট। কি কি বললাম? যে আমার এই জায়গাটাতে আমার এই যে দা পার্সন, এটা হচ্ছে আমার সাবজেক্ট, গেটস এটা হচ্ছে ভার্ব, এর পরেরটুকু এক্সটেনশন। তাহলে এই যে হু রাইজেস আর্লি, এটা হচ্ছে ভিতরে একটা ক্লজ যুক্ত করা। দা পার্সন সম্পর্কে এক্সট্রা একটা ইনফরমেশন দিচ্ছে একটা ক্লজ নিয়ে। সে ক্লজ কেন বলছি? ওইখানে আলাদা আলাদা আরেকটা সাবজেক্ট আর একটা ভার্ব আছে, হু একটা সাবজেক্ট, রাইজ একটা ভার্ব। যে নিয়মিত পড়াশোনা করে সে ভালো প্রত্যাশা করতে পারে, ভালো ফলাফল প্রত্যাশা করতে পারে। হি হু স্টাডিজ রেগুলারলি ক্যান এক্সপেক্ট গুড রেজাল্ট। যে দেশকে ভালোবাসে সে একজন দেশপ্রেমিক। হি হু লাভস দ্য কান্ট্রি ইজ আ প্যাট্রিয়ট। তাহলে এরকম যে দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে, আমার এই রিলেটিভ প্রোনাউনের ব্যবহার কিন্তু করতে হবে। রিলেটিভ প্রোনাউন আপনাদের যখন আমি প্যাসিভ করাইছিলাম, ওই যে একটা সেন্টেন্স ছিল না, যে 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 ব্যক্তি তথ্য প্রযুক্তিতে দক্ষ সে কি করতে পারে যেন ছিল, তাকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়। ওইটা কি ছিল? দ্য পারসন হু ইজ এক্সপার্ট ইন আইটি ক্যান পারফর্ম ক্যান ক্যান বি ইভালুয়েটেড স্পেশালি, এরকম একটা সেন্টেন্স ছিল। যে ভোরে ওঠে সে তার সব কাজ সময় মতো শেষ করতে পারে। হি হু গেটস আপ আর্লি ক্যান ফিনিশ হিজ অল ওয়ার্ক ইন টাইম। তাহলে এই ধরনের সেন্টেন্স গুলো বুঝতে পারছেন? হ্যাঁ, যে দিয়ে। Yes, sir. জি স্যার, জি স্যার। এখানে টাইমের আগে ইন আছে, এক হবে না? না, ইন টাইম। দেখেন, দৈনন্দিন কাজ সম্পাদন করা যায় মনোযোগ দিয়ে। ডেইলি অ্যাক্টিভিটিস ক্যান বি পারফর্ম উইথ কিন কনসেন্ট্রেশন। কি বলছে? ডেইলি অ্যাক্টিভিটিস ক্যান বি পারফর্ম উইথ কিন কনসেন্ট্রেশন, মানে একদম তীক্ষ্ণ, ক্ষীণ মানে তীক্ষ্ণ মনোযোগ। হ্যাঁ। এরপর দেখেন এই জায়গাটা একটু বুঝতে হবে, এখানে সাবজেক্ট না থাকায় প্যাসিভ ভয়েস। আপনাদের বললাম না সেন্টেন্স কিন্তু প্যাসিভ ভয়েস। বিশেষ করে স্পেশালি প্যাসিভ ভয়েস বুঝেন তো? এই মডাল ভার্বের প্যাসিভ মানে কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, বি প্লাস ভি থ্রি। এরপর দেখেন, বিশেষ করে স্পেশালি ফজরের নামাজ আদায় করে আফটার পারফর্মিং ফজর সালাত, হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ওয়াকিং ইজ ভেরি গুড ফর হেলথ। স্পেশালি আফটার পারফর্মিং ফজর সালাত, ওয়াকিং ইজ ভেরি গুড ফর হেলথ। তাহলে টোটাল সেন্টেন্স গুলো আমার কি দাঁড়াচ্ছে আমরা একটু দেখি একসঙ্গে, বোঝার ট্রাই করেন। সকালে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস। আর্লি রাইজিং ফ্রম দ্য বেড ইজ আ গুড হ্যাবিট। ভোরের আবহাওয়া থাকে নির্মল ও বিশুদ্ধ। দ্য ওয়েদার অফ ডার্ন রিমেইনস ফ্রেশ অ্যান্ড পিওর। যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে সে সময়ও বেশি পায়। হি হু রাইজেস আর্লি গেটস এনাফ টাইম অ্যাজ ওয়েল। যে ভোরে ওঠে সে তার সব কাজ সময় মতো শেষ করতে পারে। He who gets up early can finish all his work in time. মনোযোগ দিয়ে দৈনন্দিন কাজ সম্পাদন করা যায়, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ডেইলি অ্যাক্টিভিটিস ডেইলি অ্যাক্টিভিটিস ক্যান বি পারফর্মড উইথ কিন কনসেন্ট্রেশন, স্পেশালি আফটার পারফর্মিং ফজর সালাত। মূলত ফজরের সালাত আদায় করার পর। ওয়াকিং ইজ ভেরি গুড ফর হেলথ। হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। ওয়াকিংটা কোন পার্ট অফ স্পিচ? না, এটা একটা জিরান, নাউন, জিরান। অ্যাজ এ পার্ট অফ স্পিচ নাউন। আরেকটা দেখবো, দেখেন। আচ্ছা, এটা আপনারা একজন করবেন, উত্তর দেখাবো না। গত মাসে আমি আমার একমাত্র ছেলের জন্মদিন পালন করেছিলাম। ইংলিশ কি হবে? Last, I was celebrated my son's birthday last
I celebrated my I celebrated birthday in last month. I celebrated Celebrate my own. করেছিলাম, তাহলে I celebrated. I celebrated. I celebrated Celebrated only my son's birthday last month. লাস্ট মান্থের আগে একটা ইন প্রিপোজিশন ইউজ করতে হবে, ঠিক আছে? এরপর বলছে জন্মদিন উপলক্ষে ড্রয়িং রুমটি পরিষ্কার করার প্রয়োজন হয়। বলেন তো এইটা কে পড়তে পারবেন, দেখি কেউ পারেন কিনা। এটা প্যাসিভ ভয়েস। The drawing room as কারো কাছ থেকে এখনো পাইনি সঠিকভাবে উত্তর। দেখেন The cleaning is needed. a drawing room that need to be clean on the birthday. the drawing room is Occasion being of needed birthday. to clean this রাইট, একজন মনে হয় বলতে পারছে সেন্টেন্সটা হচ্ছে, একজন মনে হয় বলতে পারছেন সেন্টেন্সটা হচ্ছে দ্য ড্রয়িং রুম নিড টু বি ক্লিনড, নিড টু বি ক্লিনড অন দ্য অকেশন অফ বার্থডে। দ্য ড্রয়িং রুম নিড টু বি ক্লিনড অন দ্য অকেশন অফ বার্থডে। আমার ড্রয়িং রুম পরিচ্ছন্ন করার পরে কেক কেনার উদ্দেশ্যে আমি স্থানীয় কনফেকশনারিতে গিয়েছিলাম। দেখেন এই যে একটা বাংলা সেন্টেন্স, এখানে আমার অনেকগুলো কাজের কথা বর্ণনা করছে। কি কি কাজ? যে আমার ড্রয়িং রুমটি পরিচ্ছন্ন করার পরে, এইটুকুকে আপনি ইংলিশে করেন যে আফটার ক্লিনিং মাই ড্রয়িং রুম, জাস্ট এর বাইরে আর কিছুই না, এইটাই আফটার ক্লিনিং মাই ড্রয়িং রুম। এরপর আছে কেক কেনার উদ্দেশ্যে, ডিউ টু বাইং কেক। কি হবে? ডিউ টু বাইং কেক, ডিউ টু বা ইন অর্ডার টু, কারণে বা উদ্দেশ্যে, ইন অর্ডার টু বাইং কেক। আমি গিয়েছিলাম ওয়েন্ট স্থানীয় কনফেকশনারিতে, লোকাল কনফেকশনারি। এবার আপনি সাজান যে আই ওয়েন্ট টু লোকাল কনফেকশনারি, I went to local confectionery in order to buy a cake after cleaning my drawing room. অর্থাৎ যখন আপনি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করবেন তখন সাবজেক্ট বসাবেন, ভার্ব বসাবেন এবং লাস্টের থেকে করতে করতে ফ্রেজ ধরে ধরে ফার্স্টের দিকে আনবেন। কেউ কি বুঝতে পারছেন সেন্টেন্সটা? বলেন তো কি বললাম, কি হবে, কে bოლতে পারবেন? After cleaning drawing room, I went to local confectionery in order to buy. I went to local confectionery to আমি একটা সেন্টেন্স বললাম আর আপনারা এক একজন এক এক রকম বলে যাচ্ছে, আমার ট্রাই বলেন। দেখেন এরপর কি লেখা আছে, যখন কেক কিনে ফিরে আসছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা টেন্স ধরতে হয়। while I was coming or while I was returning, or coming বললে ওর সঙ্গে ব্যাক যুক্ত করতে হবে। while I was coming back with cake or কেক কিনে, after buying cake, while we were coming, আমি তখন বহুদিনের পুরনো এক বন্ধুর সাক্ষাৎ পেয়েছিলাম। I met my old friend who is, দেখেন আমি তখন আমি বহুদিনের পুরনো এক বন্ধু, তাহলে এই যে বহুদিন, এটাকে আমি কি বলতে পারি? লং টাইম, লং পিরিয়ড। যে আমার বাড়ির দিকে আসছিল, তাহলে এটা ইংলিশ কি? who
ওয়ার কামিং মাই হোম। এখন এই যে জায়গাটা, এই জায়গাটা আমি কিভাবে ইংলিশে করব? ইংলিশে করতে গেলে আমার আগে বুঝতে হবে যে মেইন সাবজেক্ট আর মেইন ভার্ব কোনটা। এটা ধরা খুবই ইম্পর্টেন্ট একটা সেন্টেন্সে। তাহলে এই সেন্টেন্সটা কেউ বলতে পারবেন? এখানে আপনারা যারা আছেন বলেন তো ইংলিশ কি হবে? I was coming back. কোনটা? লাস্টেরটা। যখন কেক কিনে ফিরে আসছিলাম তখন আমি বহুদিনের পুরনো এক বন্ধুর সাক্ষাৎ পেয়েছিলাম যে আমার বাড়ির দিকে আসছিল। I was coming back buying cake and I met my friend a long time ago who was into my house. Dresser, সঠিক টাইম ধরতে হবে। লাস্টের সেন্টেন্সটা কি বললেন? হু chiller, was coming to my Was coming home. coming towards my house. Who are coming my home? Towards my house. Was coming at my home. দেখেন, বুঝতে হবে আমাদের একটা সেন্টেন্স যখন আমি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব তখন সেই সেন্টেন্সটাকে আমার সব সময় লাস্টের থেকে করতে করতে ফার্স্টের দিকে নিয়ে আসতে হবে। আবারও বলছি, লাস্টের থেকে করতে করতে, ঠিক আছে, ফার্স্টের দিকে নিয়ে আসতে হবে। আমরা প্রথম থেকে একটু দেখি। লাস্টের সেন্টেন্সটা ছিল এটা। ওকে, আমরা প্রথম থেকে যাই। দেখেন, গত মাসে আমি আমার একমাত্র ছেলের জন্মদিন পালন করছিলাম। তাহলে গত মাসে, লাস্ট মান্থ, আমি পালন করেছিলাম। আই অবজার্ভ অর ইউ ক্যান সে আই সেলিব্রেটেড আমার একমাত্র ছেলের জন্মদিন। মাই অনলি সানস বার্থডে, সানস মানে ছেলের, হ্যাঁ, পজিটিভ কেস। লাস্ট মান্থ আই অবজার্ভ মাই অনলি সানস বার্থডে। তাহলে দেখছেন এখানে কিন্তু এই লাস্ট মান্থ একদম শুরুতে বসাইছে। বাট অ্যাডভার্ব শুরুতে না বসানো ভালো, কিন্তু একটা সেন্টেন্স যদি একটা অ্যাডভার্ব থাকে বা দুটো থাকে, অনেকগুলো না থাকে একসঙ্গে, অ্যাডভার্বকে যে কোনো জায়গায় বসানো যায় সেন্টেন্সে। তো যাই হোক, এরপর দেখেন এখানে একটা নোট আছে, লাস্ট মান্থ থাকার ভার্বের পাস্ট ফর্ম হয়েছে রুল অনুযায়ী সেন্টেন্সে লাস্ট, ইয়েস্টারডে, এগো, প্রিভিয়াসলি, বিফোর, এগুলো থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। মানে কোনো সেন্টেন্স যদি এরকম থাকে লাস্ট মান্থ, লাস্ট ডে, প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে, বিফোর, তাহলে সেটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স হয়। হ্যাঁ, এবার বলছে জন্মদিন উপলক্ষে ড্রয়িং রুমটি পরিষ্কার করার প্রয়োজন হয়। দ্য ড্রয়িং রুম নিডেড টু বি ক্লিনড, দ্য ড্রয়িং রুম needed to be cleaned on the occasion of birthday, on the occasion of birthday। আমি আমার ড্রয়িং রুমটি পরিচ্ছন্ন করার পর কেক কেনার উদ্দেশ্যে আমি স্থানীয় কনফেকশনারিতে গিয়েছিলাম। দেখেন, আফটার হ্যাভিং ক্লিনড, এটা হচ্ছে হ্যাভিং প্লাস ভি3, অর্থাৎ পারফেক্ট পার্টিসিপল ইউজ করছে। বাট আপনি এখানে জাস্ট বলতে পারেন আফটার ক্লিনিং মাই ড্রয়িং রুম, আফটার হ্যাভিং ক্লিনড মাই ড্রয়িং রুম আই ওয়েন্ট টু দ্য লোকাল কনফেকশনারি। তাহলে ইন অর্ডার টু পারচেস আ কেক, তাহলে কি বলছে? আফটার হ্যাভিং ক্লিনড মাই ড্রয়িং রুম, ড্রয়িং রুমটি পরিষ্কার করার পর, আই ওয়েন্ট টু দ্য লোকাল কনফেকশনারি, আমি লোকাল কনফেকশনারিতে গিয়েছিলাম, ইন অর্ডার টু পারচেস আ কেক। তাহলে দেখেন, এই যে হ্যাভিং প্লাস ভি3, হ্যাভিং এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়ে থাকে বিশেষ করে যখন বাক্যে কিছু করিয়া শিখিয়া, মানে এটা করে, মনে করেন ক্লাসটা শেষ করেই আমি তোমাকে কল করব, আফটার ফিনিশিং দিস ক্লাস আই উইল কল ইউ। এখন এই যে কথাটা আমি বললাম, এই কথাটাকে আমি যদি এখন এই কথাটাকে আমি যদি এখন এই এসে কি বললাম যে ক্লাসটা শেষ করেই তোমাকে কল করব, এখন এই কথাটাকে আমি যদি এই পারফেক্ট পার্টিসিপলে নিই তাহলে কেমন হয় জানেন? যে হ্যাভিং ফিনিশড, Having finishing হ্যাভিং this class. ফিনিশিং না, হ্যাভিং এর পর ভি3 হবে,
আফটার এর পরে ভার্বের সঙ্গে আইএনজি, বাট হ্যাভিং এর পরে কি ভি3। সো হ্যাভিং ফিনিশড দ্য ক্লাস আই উইল কল ইউ। তো দেখেন, হ্যাভিং এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয় বিশেষ করে যখন বাক্যে কিছু করে শিখে এরকম থাকে। যেমন হ্যাভিং লার্নড কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার শিখেই আই উইল গো টু আমেরিকা, আমি আমেরিকা যাব। হ্যাভিং লার্নড কম্পিউটার, হ্যাভিং লার্নড কম্পিউটার কি হচ্ছে, কম্পিউটার শিখেই, কম্পিউটার শিখিয়া আই উইল গো টু আমেরিকা, আমি আমেরিকা যাব। এই দেখেন, এই অনুযায়ী আরেকটি বড় বাক্য আছে এখানে, আমি পিপাসা নিবারণের জন্য বিসমিল্লাহ বলে পানি পান করি এবং পানি পান করার পর মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বাই সেইং বিসমিল্লাহ, বাই সেইং বিসমিল্লাহ আই ড্রিঙ্ক ওয়াটার। তাহলে সেন্টেন্সের মেইন সাবজেক্ট কোনটা, আই, ভার্ব কোনটা, ড্রিঙ্ক। টু কোয়েন্স মাই থার্স্ট মানে তৃষ্ণা নিবারণের জন্য। অ্যান্ড আফটার হ্যাভিং ডান, এই যে হ্যাভিং প্লাস ভিতরি অর্থাৎ তৃষ্ণা নিবারণের পর, হ্যাঁ মানে এই যে কাজটা করার পর, থ্যাঙ্কিং টু দ্য অলমাইটি or great Allah express আলহামদুলিল্লাহ। তো দেখেন, যখন কেক কিনে বাড়ি ফিরে আসছিলাম তখন আমার বহুদিনের পুরনো এক বন্ধুর সাক্ষাৎ পেয়েছিলাম যে আমার বাড়ির দিকে আসছিল। তাহলে while returning with cake, while returning, এখানে আপনি একটু এর ব্যবহার করেন, মানে নাউনের ব্যবহার করেন, হোম বলেন, যে while returning home with cake, while returning home with cake, ঠিক আছে। আমি বহুদিনের পুরনো এক বন্ধুর সাক্ষাৎ পেয়েছিলাম, I met, আমি সাক্ষাৎ করেছিলাম, a friend from my old days. So what I have said, just you have to say that while returning with the cake, while returning with the cake, I met a friend from my old days coming towards my home. Here you can see যে আমার বাড়ির দিকে আসছিল, তাহলে ইংলিশ কি হবে, coming towards my home. So the full sentence will be, here you can see, while returning with the cake, I met a friend from my old days coming towards my home. Coming towards my home. So you have to know about these sentences. Here you can see the total translation of these passages. Just wait a minute. Here you can see. গত মাসে আমি আমার একমাত্র ছেলের জন্মদিন পালন করেছিলাম। লাস্ট মান্থ আই অবজার্ভ মাই অনলি সানস বার্থডে। এই সেন্টেন্সটাকে একজন প্যারাফ্রেজ করে অন্য কোনো ওয়েতে বলেন তো, দেখি কেউ বলতে পারেন কিনা। এই সাবজেক্ট ভার্ব ঠিক রেখে অর্থাৎ পাস্ট টেন্সে রেখে প্যারাফ্রেজ করে সেন্টেন্স বলবেন। I observed my only son's birthday last month. Birthdays of my only son's last month. I celebrated my only son's birthday last month. In last week. আর I celebrated my only son's birthday on last month. I celebrated. you can also say that, just wait a minute please, let me tell. So you can also say that I observed the birthday, I observed the birthday of my only son, I observed the birthday of my only son in last month. Okay, so you can say many ways by prefacing a particular sentences. Then the drawing room needed in the last month, হ্যাঁ দা বসাতে হবে। দেখেন, the drawing room needed to be cleaned on the occasion of the birthday, কোনটা, তখন আমি অফ ব্যবহার করব, তখন কি আবার ফন্ট হবে না ফন হবে? না তখন সানস কেন হবে, ওই অফ নেই বলেই তো সানসটা হচ্ছে, বুঝছেন। ওটা হচ্ছে পজিটিভ কেস, অফ মানেও কি এর, আর ওই অ্যাপোস্ট্রফি এস মানেও কি এর, তাহলে ওটা হবে না। ক্লিয়ার। The drawing room needed to be cleaned on the occasion of birthday. After having cleaned my drawing room, এটা তাহলে এটাকে কি বলা হয়, ভার্বের কি বলা হয়, পারফেক্ট পার্টিসিপল, পাস্ট না, পারফেক্ট পার্টিসিপল। নন ফাইনাইট ভার্বের একটা পার্ট হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল না, ইয়েস পারফেক্ট পার্টিসিপল। সো আফটার হ্যাভিং ক্লিনড মাই ড্রয়িং রুম, I went to local confectionery in order to purchase cake. While returning with the cake, বাংলা অর্থটা কি, যে কেক কিনে ফেরার সময়
I met a friend from my old days coming towards my home. আমি একটা বন্ধুর সাথে দেখা করেছিলাম যে আমার বাড়ির দিকে আসছিল। Coming towards my home. Coming towards মানে কি? দিকে। দিকে। হ্যাঁ, এই কথাটাকে আপনি প্যারাফ্রেজ করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে, কেন হবে না, অবশ্যই হবে। তো আমাদের এইভাবে এগুলো করতে হবে। Here you can see another sentence, just try to understand here. মোবাইল ফোন এখন বহুমুখী সুবিধা নিয়ে দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে নগদ টাকার চাহিদা মেটাচ্ছে। প্রযুক্তির এই অবদানকে আমরা অস্বীকার করতে পারি না। So here you can see two sentences. So first of all, mobile phone, then বহুমুখী, multiple or versatile সুবিধা, benefits or facilities, বহুমুখী সুবিধা নিয়ে with multiple benefits or facilities. So মোবাইল ফোন এখন বহুমুখী সুবিধা নিয়ে, মোবাইল ফোন is with multiple benefits or facilities now. এবার দেখেন, দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে নগদ টাকার চাহিদা মেটাচ্ছে মোবাইল ফোন। দৈনন্দিন ইংরেজি কি? ডেইলি। বিভিন্ন ভেরিয়াস, প্রয়োজনে নিডস, বিভিন্ন প্রয়োজনে ফর ভেরিয়াস নিডস, দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে ফর ভেরিয়াস ডেইলি নিডস। নগদ টাকা ক্যাশ, নগদ টাকার অফ ক্যাশ, চাহিদা ডিমান্ড, নগদ টাকার চাহিদা ডিমান্ড অফ ক্যাশ। বাংলা সেন্টেন্স থেকে ইংলিশে সেন্টেন্স তৈরি করা মানে কি, এটা কিন্তু সবসময় মনে রাখবেন যে আমরা লাস্টের থেকে, আবারও বলছি, লাস্টের থেকে করতে করতে ফার্স্টের দিকে যাব। যখনই আপনি বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স তৈরি করবেন বা ট্রান্সলেট করবেন, আমাদের মেইন কাজটা কি করবেন? লাস্টের থেকে করতে করতে ফার্স্টের দিকে যাবে। ঠিক আছে? তাহলে মেটাচ্ছে, দেখছেন, ফুলফিলিং, মেটানো, মিট, ফুলফিল, ক্যাপচার। এখানে মিটিং না বলে ফুলফিল বলেন, ফুলফিল ইজ ফুলফিলিং ডিমান্ড। হ্যাঁ, তাহলে দেখেন, দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে নগদ টাকার চাহিদা, নগদ টাকার চাহিদা মেটাচ্ছে মোবাইল ফোন। তাহলে ইংলিশে কি হবে? যে মোবাইল ফোন ইজ ফুলফিলিং দ্য ডিমান্ড অফ ক্যাশ ফর ভেরিয়াস ডেইলি নিডস। মোবাইল ফোন ইজ fulfilling the demand of cash for various daily needs. So প্রযুক্তির এই অবদানকে আমরা অস্বীকার করতে পারি না। স্বীকার করতে না পারা, ক্যান নট বাট কনফেস, ইউ ক্যান সে দিস ইজ আ ভেরি গুড ফ্রেজ, or you can also say deny. So আমরা স্বীকার না করতে পারি না, মানে দেখেন, উই ক্যান নট বাট কনফেস এই অবদানকে, দ্য কন্ট্রিবিউশন, প্রযুক্তির, হ্যাঁ, টেকনোলজি, প্রযুক্তির অফ টেকনোলজি, প্রযুক্তির এই অবদানকে আমরা অস্বীকার করতে পারি না। ইংলিশটা কি? যে উই ক্যান নট বাট কনফেস দ্য কন্ট্রিবিউশন অফ টেকনোলজি। ক্যান নট বাট, এটা একটি ইডিয়ম ফ্রেজ, এর অর্থ কিছু না করে পারি না, কিছু না করে পারি না, আমরা স্বীকার না করে পারি না। উই ক্যান নট বাট কনফেস, এটা খুব ভালো একটা ফ্রেজ। হ্যাঁ, বা আমরা ভাত না খেয়ে পারি না, উই ক্যান নট বাট ইট রাইস, উই ক্যান নট বাট ইট রাইস। আমি তোমাকে তারিফ না করে পারি না, মানে প্রশংসা, তারিফ করা মানে কি? প্রশংসা। আই ক্যান নট বাট অ্যাডমায়ার ইউ, আই ক্যান নট বাট অ্যাডমায়ার ইউ, আমি তোমাকে প্রশংসা না করে পারি না। আই ক্যান নট বাট অ্যাডমায়ার ইউ, আই ক্যান নট বাট অ্যাডমায়ার ইউ, আমি তোমাকে প্রশংসা না করে পারি না। তো এইভাবে এই সেন্টেন্স গুলোকে আমাদেরকে ট্রান্সলেট করতে হবে, ভালোভাবে পড়তে হবে। নিজেরা একটু করবেন, সব সময় একটু এই সেন্টেন্স গুলো ট্রান্সলেশন নিজেরা একটু পড়বেন, করার চেষ্টা করবেন, দেখবেন অনেক ভালোভাবে আপনি এগুলো শিখতে পারবেন। এবং এগুলো কমপ্লিট হলে আমরা প্র্যাকটিক্যালি নিউজ পেপার আর্টিকেলের ভিতর আমি যেতে চাচ্ছি, বাট এর ভিতর দিয়ে আমাদের আরো কিছু রুলস, মডাল, সেমি মডাল, ভার্ব, প্যাসিভ ভয়েস, প্যাসিভ না সরি, প্রেপোজিশন, এরপর আছে আপনার সাফিক্স, প্রিফিক্স, এরপর এই ওয়ার্ডের ফরমেশনের পরিবর্তন, অর্থাৎ এক একটা ওয়ার্ডকে বিভিন্ন পার্ট অফ স্পিচে নিলে কিভাবে ফরম্যাট চেঞ্জ হয়, সেই জিনিসটাকে আমি একটু দেখাবো। মনে করেন আমি যদি একটা কথা হ্যাভিং ক্লাস ভিতরি ক্লজ কথা একবার একটু বলবেন? হ্যাভিং ক্লাস, হ্যাভিং এর ব্যবহার আমি আপনাদেরকে পড়িয়েছি, আপনারা একটু দেখবেন। হ্যাভিং এর একটা ব্যবহার না, অনেকগুলো সেন্স হয়, অনেকগুলো ব্যবহার হয়। হ্যাভিং প্লাস ভি3 মানে একটা কাজ করেই, হ্যাঁ, আরেকটা কাজ করা, অর্থাৎ ভি3 এটা হচ্ছে একটা ফ্রেজ, আমার এরপর একটা ক্লজ লাগবে, একটা সেন্টেন্স বসে, যে কোনো টেন্স সেখানে বসতে পারে। যেমন ঘরটা পরিষ্কার করে আমি তোমাকে কল দিব, আফটার ক্লিনিং দ্য রুম আই উইল কল ইউ। আবার আমি যদি বলি আমাকে দেখেই বাচ্চারা দৌড়ে পালালো, হ্যাভিং সিন মি দ্য কিডস রান অ্যাওয়ে। আবার আমি যদি বলি যে কি বললাম, একটা বললাম পাস্ট টেন্সে, একটা বললাম ফিউচার টেন্সে,
আরেকটা যদি আমি এরকম ভাবে কথা বলি যে বইটা পড়েই আমি ঘুমায় পড়ি, হ্যাঁ, হ্যাভিং রেড বুক আই স্লিপ এভরি ডে। সো এরকম। তো এই সেন্টেন্স গুলো নিজেরা একটু করার চেষ্টা করবেন। দ্যাটস অল ফর